হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহমুদ জব কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশে প্রচলিত সকল সরকারি বেসরকারি নিবন্ধনধারী ব্যাংক এবং বিশেষ চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে আরেকটু বেগবান করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আমরা আজকে আলোচনা করব বিসিএস ম্যাথ এর জ্যামিতি অংশটুকু। জ্যামিতির আজকে সাধারণ আলোচনা থেকে শুরু করে এর বিন্দু রেখা পর্যন্ত আলোচনা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে। মূলত এটাই হচ্ছে আমাদের জ্যামিতির প্রথম টিউটোরিয়াল। আমাদের পুরো টিউটোরিয়ালটাকে আলোচনা করতে গেলে অর্থাৎ বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আলোচনা করতে হলে অর্থাৎ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করতে হলে কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে পুরো জ্যামিতি অংশটাকে উপস্থাপন করতে হবে। এজন্য আমাদের বেশ কিছু সময় দরকার। একই টিউটোরিয়ালের মাধ্যমে সবগুলো উপস্থাপন করা সম্ভব নয় বিধায় আমরা কয়েকটি ভাগে এটাকে বিভক্ত করে নিয়েছি, যার প্রথম পার্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আপনারা আমাদের সকল টিউটোরিয়ালগুলো পেতে চান এবং চাকরি প্রস্তুতিকে আরেকটু শানিত করতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন আমরা প্রতিদিন রাত 9টায়, প্রতিদিন অর্থাৎ সপ্তাহে 4 দিন শনি, সোম, বুধ এবং শুক্রবারে ঠিক রাত 9টায় ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি। নজর রাখুন, আপনার ইনবক্সে পেয়ে যাবেন আমাদের আসবে। জ্যামিতিক গণিতশাস্ত্রের একটি প্রাচীনতম শাখা। একে রেখাগণিত বলা হয়ে থাকে। যদিও ব্যুৎপত্তিগতভাবে জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ, তথাপি জ্যামিতি প্রকৃতপক্ষে স্থান বিষয়ক বিজ্ঞান। ভূমি পরিমাপের জন্য জ্যামিতির উদ্ভব হলেও বর্তমানে জ্যামিতি কেবল ভূমি পরিমাপের জন্যই ব্যবহৃত হয় না, বরং বহু জটিল গাণিতিক সমস্যার সমাধানে জ্যামিতিক জ্ঞান অপরিহার্য। জ্যামিতিক জ্ঞান আমাদের জীবনের সমস্যা সমাধানের ইঙ্গিত দেয়, চিন্তা শক্তির উন্মেষ ও মননশীলতার উৎকর্ষ সাধন করে থাকে। জ্যামিতি বা জিওমেট্রি শব্দের জ্যা অর্থ ভূমি এবং মিতি এর অর্থ পরিমাপ, অর্থাৎ দুটির কম্বিনেট একটি অর্থ দ্বারায় ভূমির পরিমাপ, যাই জ্যামিতি। জ্যামিতির একক কোনো জনক নেই। ইউক্লিডিয়ান গোষ্ঠীকে অর্থাৎ গ্রিক ধর্মযাজকদের জনক হিসাবে ধরা হয়। এই ইউক্লিডিয়ান গোষ্ঠীর গ্রিক পণ্ডিত ইউক্লিড 325 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন গ্রিসে এবং 265 খ্রিস্টপূর্বাব্দে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে মৃত্যুবরণ করেন। মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহের বিক্ষিপ্ত সূত্রগুলো সর্বপ্রথম বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে 13টি খণ্ডে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্ট-এ লিপিবদ্ধ করেন খ্রিস্টপূর্ব 300 অব্দে। জ্যামিতিকে করেছেন চিরস্থায়ী এবং নির্দিষ্ট, এজন্য তাকে জ্যামিতির জনক বলা হয়। আধুনিককালে জ্যামিতিতে অনেক ধ্যান ধারণা সংযোজিত হয়েছে। গণিতশাস্ত্রের যে শাখায় বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যাবতীয় ক্ষেত্রের বৈশিষ্ট্য, ধর্ম এবং ক্ষেত্রের পরিমাপ সম্বন্ধে আলোচিত হয়, তার নামই জ্যামিতি। হেরোডোটাসের মতে 1457 খ্রিস্টপূর্ব থেকে 1416 খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে থিমোসিসের রাজত্বকালে মিশরের দেশের প্রজাদের অধিকৃত ভূমির পরিমাপ করার মাধ্যমে জ্যামিতি শব্দটির বা শাস্ত্রটির প্রথম সূত্রপাত হয়। ডিয়ার ভিউয়ার্স, জ্যামিতি আলোচনা করতে গেলে আমাদের জ্যামিতির আলোচনাটুকুই মূলত শুরু হয় বিন্দু থেকে, অর্থাৎ জ্যামিতির সকল উৎপত্তিগুলো হয় বিন্দুকে কেন্দ্র করে। অর্থাৎ যদি বলতে চাই যে বিন্দু কি, হ্যাঁ, অথবা স্থানের ভিত্তিতে আমরা সাধারণত জ্যামিতিক আলোচনা করে থাকি। স্থান বলতে যে কোনো একটি বস্তু বা যে কোনো একটা কিছুর আকৃতি বা তার অবস্থান যতটুকু জায়গা দখল করে থাকে তাকেই বলা হয় মূলত স্থান। স্থান বলতে বোঝায়, যেমন এই আমরা এখানে আমাদের হোয়াইট বোর্ডটি রয়েছে, তাই না? এই হোয়াইট বোর্ডটি যতটুকু জায়গা দখল করে রয়েছে সেটাই হচ্ছে তার স্থান, দখলকৃত স্থান। অর্থাৎ কোনো একটা বস্তু যতটুকু জায়গা জুড়ে অবস্থিত থাকে সেটাকেই স্থান বলা হয়। স্থানের ধারণা থেকেই মূলত বিন্দুর ধারণা এসেছে। বিন্দু হচ্ছে এরকম একটা ডট মাত্র, অর্থাৎ যেমন মনে করুন আমরা এই ডটটাকে বলে থাকি, এই যে ডট, এই ডটটাকে অনেকে ফুল স্টপ বলি, অঙ্কের ভাষায় এটাকে আমরা
বলি গিয়া হচ্ছে দশমিক, হ্যাঁ তাই না, আবার অনেকে পৌনপুণি ইত্যাদি ইত্যাদি, অনেক এক একটা সেক্টরে অর্থাৎ টপিক ভিত্তিক এটার নাম বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু জ্যামিতির ভাষায় এরকম একটা ফুল স্টপের মতো শুধু এরকম আপনি কলম দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে শুধু একটা এরকম অবস্থান দেবেন বা একটি চিহ্ন অঙ্কন করবেন, যাতে একটা ছোট বৃত্তের মতো মনে হবে, হ্যাঁ ভরাট বৃত্তের মতো। এই যে অবস্থানটা বা এই যে আকৃতিটা, জ্যামিতিক আকৃতি, একেই বলা হয় মূলত বিন্দু। অর্থাৎ যদি সংজ্ঞা দিতে যায় যে বিন্দু কি, বিন্দু হচ্ছে যার কেবল অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ বেধ কিছুই নেই। এখন দৈর্ঘ্য প্রস্থ বেধ মানে কি, এগুলো হচ্ছে জ্যামিতির এক একটা মাত্রা, হ্যাঁ অর্থাৎ ত্রিমাত্রিক যে সকল জ্যামিতিগুলো থাকে জ্যামিতিক আলোচনা, সেগুলো আমরা ঘন বস্তুতে আলোচনা করে থাকি। হ্যাঁ এছাড়া দ্বিমাত্রিক অনেক জ্যামিতিক আকৃতি রয়েছে, মূলত একমাত্রারও জ্যামিতিক আলোচনা রয়েছে। একমাত্রা থেকে এবং মাত্রাহীন এবং ত্রিমাত্রিক পর্যন্ত জ্যামিতিক আলোচনা আমরা করে থাকি। মূলত বিন্দুতে কোনো মাত্রা নেই। মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেধ পুরুত্ব যেগুলোকে বলা হয়, এগুলোকে এক একটা মাত্রা নির্দেশ করে। তাহলে এই বিন্দু হচ্ছে একটা জ্যামিতিক আকৃতি যার কোনো দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব বা বেধ কিছুই নেই, শুধুমাত্র একটি অবস্থান আছে, এজন্য একে বিন্দু বলা হয়। মূলত বিন্দুকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু এবং সমবিন্দু। সমরেখ বিন্দু কাকে বলা হয়? সমরেখ বিন্দু হচ্ছে যদি কয়েকটি বিন্দু একটা সরলরেখায় অবস্থিত হয়, কয়েকটি বিন্দু যদি একটা সরলরেখায় অবস্থান হয়, যেমন এই এ একটা বিন্দু, বি আরেকটি বিন্দু, সি আরেকটি বিন্দু এবং ডি আরেকটি বিন্দু, এই চারটি বিন্দু এই এডি সরলরেখায় অবস্থিত। অর্থাৎ এডি সরলরেখার মধ্যে আমরা চারটি বিন্দু দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে সি বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু। তাহলে যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয়, একটা সরলরেখার মধ্যে অবস্থিত থাকে বা একই সরলরেখায় অবস্থান করে, তখন সেগুলোকে বলা হয় সমরেখ বিন্দু, অর্থাৎ একই রেখায় অবস্থিত। এই সমরেখ থেকে আমাদের অনেকগুলো জ্যামিতিক কনসেপ্ট আসবে এই সামনের টিউটোরিয়ালগুলোতে। যাই হোক, এরপরে হচ্ছে অসমরেখ বিন্দু। যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখায় অবস্থান না করে তার আশেপাশে অবস্থান করে, তখন সেগুলোকে বলা হয় অসমরেখ বিন্দু। যেমন এ একটা বিন্দু, এখানে বি আরেকটি বিন্দু, এই সি আরেকটি বিন্দু এবং ডি আরেকটি বিন্দু। দেখেন এখানে এ থেকে ডি একটা সরলরেখা, এর মধ্যে বিন্দু রয়েছে এক, এ বি সি এবং ডি। এই চারটা বিন্দুই কিন্তু একটি সরলরেখায় এটার মতো অবস্থিত নয়। এজন্য যেই বিন্দুগুলো অর্থাৎ একাধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থিত না হয়ে আশেপাশে অবস্থান করে, তখন সেগুলোকে বলা হয় অসমরেখ বিন্দু। আমরা জানি বিন্দু তিন প্রকার, সমরেখ, অসমরেখ আর একটা হচ্ছে সমবিন্দু। অর্থাৎ যখন একাধিক সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, তখন সেই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু। যেমন মনে করেন এই একটা সরলরেখা, এ বি একটি সরলরেখা, আবার এই বি সিডি আরেকটি সরলরেখা এবং ইএফ আরেকটি সরলরেখা, এরকম অনেক তিনটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু ওতে এসে মিলিত হয়েছে। যখন একাধিক সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, তখন সেগুলোকে বলা হয় সমবিন্দু। তাহলে আমরা পেলাম যে বিন্দু মূলত তিন প্রকার: সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু এবং সমবিন্দু। ওকে, আচ্ছা, এরপরে আছে আবার সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু হচ্ছে যদি দুটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, যেমন এই এ বি একটি সরলরেখা এবং সিডি আরেকটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু এম, এই এম বিন্দুতে এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই ছেদ বিন্দুটাকে বলা হয় এ বি এবং সিডি এর সাধারণ রেখা। মূলত হচ্ছে বিন্দুর সঞ্চার পথ অর্থাৎ বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে অনেকগুলো বিন্দুর সমষ্টিকে বলা হয় রেখা। যেমন দেখুন যে এই একটা বিন্দু, একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, এরকম অনেকগুলো বিন্দু। এই বিন্দুগুলোর সংযোজক সরলরেখা এই যে, তাহলে দেখবেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম অসংখ্য বিন্দুকে যদি আমরা এরকম যোগ করি, যোগ করলে পাওয়া যাবে একটি সরল রেখা বা একটি রেখা। যেমন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, তারপরে সি আরেকটি বিন্দু,
ডি আরেকটি বিন্দু, এরকম অসংখ্য বিন্দুকে যদি এরকম যোগ করে দেই তাহলে রেখা পাওয়া যায়। তাহলে রেখা অর্থাৎ সহজ কথায় বললে যে বিন্দুর সঞ্চার পথকে, বিন্দুর চলার পথকে অর্থাৎ বিন্দুর গমন পথকে, একই কথায় বিন্দুর সমষ্টিকে বলা হয় রেখা। রেখাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল রেখা, আরেকটি হচ্ছে বক্ররেখা। সরল রেখাটা কি? যখন বিন্দুগুলো একই সরল রেখা গমন করে, এই একই সরলরেখায় যখন অনেকগুলো বিন্দু গমন করে থাকে, অর্থাৎ যখন অনেকগুলো বিন্দুর সমষ্টি একটা নির্দিষ্ট রেখা বরাবর বা আনুভূমিক যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর, সহজ কথায় বলতে গেলে যখন রেখার সঞ্চর বিন্দু দিক পরিবর্তন না করে সহজভাবে চলতে থাকে, তখন সেটাকে সরল রেখা বলা হয়। অর্থাৎ দিক পরিবর্তন না করে কোনো বিন্দু চলতে থাকলে যে জ্যামিতিক আকৃতি তৈরি হয় তাকে সরল রেখা বলা হয়। এবি একটি সরল রেখা। একইভাবে যখন বিন্দু কোনো নির্দিষ্ট দিককে কেন্দ্র না করে বা উদ্দেশ্য না করে এলোমেলোভাবে গমন করে, যেমন এ একটা বিন্দু, এই বিন্দুটি যদি চলার পথে বারবার এইরকম দিক পরিবর্তন করে, তাহলে এই দিক পরিবর্তিত যেই জ্যামিতিক আকৃতি তৈরি হলো, যে রেখা তৈরি হলো, এটাকে বক্ররেখা বলা হয়। আমরা রেখা জানি দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, একটা হলো বক্ররেখা। বিন্দুর সঞ্চার পথকে রেখা বলে। রেখা দুই প্রকার, যখন কোনো একটা বিন্দু সরল রেখা বরাবর সঞ্চার পথ অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে গমন করে, একটাই মাত্র দিক পরিবর্তন করে না, তখন তাকে বলা হয় সরল রেখা। যখন কোনো বিন্দু সঞ্চার পথ বিভিন্ন দিক পরিবর্তন করে, তখন সেটাকে বলা হয় বক্ররেখা। এছাড়া আছে সমান্তরাল রেখা, অর্থাৎ এটা হচ্ছে এটা সমান্তরাল রেখা, এ বি একটি রেখা এবং সি ডি আরেকটি রেখা। সমান্তরাল রেখা শর্ত হচ্ছে তিনটা। প্রথমে রেখা দুটো সরল রেখা হতে হবে, দ্বিতীয়ত রেখা দুটোর আদি এবং অন্তে সমান ব্যবধান থাকতে হবে, এবং রেখা দুটো আজীবন একে অপরে চলতে থাকবে কিন্তু একে অপরের সাথে কখনো ছেদ করবে না। অর্থাৎ দেখুন যে এই এ এবং সি, এ বিন্দু এবং সি বিন্দু এর দূরত্ব মনে করেন 5 সেন্টিমিটার। একইভাবে বি এবং ডি এইখানেরও লম্ব দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ আদি এবং অন্ত, যদি দুটি সরল রেখা এর প্রথমে এবং শেষে বা আদি এবং অন্তে সমান ব্যবধান বা সমান লম্ব ব্যবধান রেখে রেখা দুটি চলতে থাকে, তখন ওই রেখা দুটিকে পরস্পরের সমান্তরাল রেখা বলা হয়। এই রেখা থেকে রেখাংশ রশ্মি এর উদ্ভব হয়েছে। রেখাংশ কি? এই যখন রেখার সবথেকে বড় বেসিক, এখানে তিনটা কোশ্চেন প্রায় আসে, খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। একটি হচ্ছে যে এটা একটা রেখার কোনো বিন্দু নেই, প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ একটা সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দু গমন শুরু করে উভয় দিকে সে বর্ধিত হতে পারে, যত দূর ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, যত বছর ইচ্ছা, যত যুগ ইচ্ছা, এটা চলতে থাকবে, এটার কোনো থামাথামি নেই। অর্থাৎ সরল রেখার কোনো প্রান্ত বিন্দু হয় না, এর মানে সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এখান থেকেও কোশ্চেন হয়ে থাকে। কিন্তু এই সরল রেখার মধ্য থেকে আমি একটা বিন্দু নিলাম এ, আর একটা বিন্দু নিলাম বি। এই এ ও বি এই অংশটুকু যখন আমি কেটে নিয়েছি, এটাকে বলা হয় রেখাংশ। রেখাংশের দুটো প্রান্ত বিন্দু থাকে। কি বললাম? রেখার দ্যার ইজ নো এন্ডিং পয়েন্ট, অর্থাৎ রেখার কোনো শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু থাকে না, কিন্তু রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে, কারণ রেখার মধ্য থেকে রেখাংশকে কেটে নেওয়া হয়। যেমন এই এ এবং বি এই অংশটুকু আমরা ডিই রেখা থেকে একটা নাম দিলাম যে ডি আর ই, এই রেখা থেকে এ বি রেখাংশটুকু কেটে নিয়েছি বিধায় এই একটি আদি বিন্দু এবং আরেকটি শেষ বিন্দু পাওয়া গিয়েছে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে আপনার রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু, অর্থাৎ এই একটি প্রান্ত বিন্দু থাকবে এবং অন্য প্রান্ত এরকম অবিরতভাবে চলতে থাকবে। এর মানে হচ্ছে রেখার মধ্য থেকেই রশ্মির উদ্ভব হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু, যেমন এই বিন্দু থেকে বি বিন্দু থেকে এই যে রেখাটা চলা শুরু করলো, এটাই রশ্মি শুরু হয়েছে।
তাহলে রশ্মির একটা নির্দিষ্ট বিন্দু থাকে, যেই বিন্দু থেকে সে যাত্রা শুরু করে, সেই যাত্রা বিন্দুটাই হচ্ছে তার প্রান্ত বিন্দু এবং অপর বিন্দু শুধু চলতেই থাকে। এজন্য রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটার মধ্যে তিনটি বেসিক। একটা হচ্ছে রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, কিন্তু রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এরপরে আমরা সমান্তরাল রেখা আলোচনা করলাম, বক্ররেখা এবং সরল রেখা আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে ছেদ বিন্দু, ছেদক আর হচ্ছে লম্বরেখা। অর্থাৎ এই সরলরেখার মধ্য থেকেই বিভিন্ন ধরনের রেখার উৎপত্তি হয়। যেমন এই অর্থাৎ ভূমি বরাবর অর্থাৎ সমতল বরাবর যেই রেখাগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় আনুভূমিক রেখা। এটার নাম হচ্ছে আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা, এই এবি একটি আনুভূমিক রেখা এবং এই যেমন একটা এটার মধ্যে একটা বিন্দু নিলাম আমরা, মনে করেন ডি, তাহলে এই একটা রেখা টানলাম এখান থেকে এই লম্ব বরাবর, উল্লম্ব বরাবর, এই লম্ব বরাবর যে রেখাটা টানলাম এটাকে উল্লম্ব বরাবর, এটাকে বলা হয় লম্ব রেখা। অর্থাৎ যখন একটা আনুভূমিক রেখার উপরে সোজা 90 ডিগ্রি হারে একটি রেখা আপতিত হয় তখন সেটাকে বলা হয় লম্ব রেখা। তাহলে এটা একটা আনুভূমিক রেখা বা সরল রেখা যার উপরে একটা লম্ব রেখা আপতিত হলো, তাহলে এটাকে বলা হয় লম্ব রেখা। যেমন তাহলে এটাকে উপস্থাপন করা হয় এভাবে যে এই সিডি, লম্ব রেখাটাকে আগে লিখতে হয়, এটা একটা লম্ব চিহ্ন, এই সিডি হচ্ছে লম্ব নিজের লম্ব রেখা এবং যেই রেখার উপরে আনুভূমিক রেখার উপরে আপতিত হয়েছে সেটা হচ্ছে এবি। তাহলে এবি রেখার উপরে সিডি কি হলো, আবর্তিত হলো বা আপতিত হলো, এজন্য সিডিকে এবি এর লম্ব রেখা বলা হয়। এছাড়া আছে যে এই একটি এবি এবং সিডি দুটি সরল রেখা, একটি নির্দিষ্ট রেখা ইএফ দ্বারা এরকম ছেদ হয়েছে, ইএফ। তাহলে কোন বিন্দুতে, এম এবং এন বিন্দুতে ছেদ হয়েছে। তাহলে ইএফ রেখা হচ্ছে এবি এবং সিডি এর ছেদক রেখা। মূলত এই ছেদক রেখা থেকেই অনেকগুলো আবার কোণের উৎপন্ন হয়, কোণ উৎপাদিত হয়। আমরা কোণের আলোচনায় সেগুলো আলোচনা করব। তাহলে আমরা পেলাম যে লম্বরেখা, আনুভূমিক রেখা, ছেদক রেখা। এরপর হচ্ছে ঘনবস্তু। আমরা আগেই বলেছিলাম জ্যামিতির তিনটি মাত্রা রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা পুরুত্ব। যেমন এই একটা দেয়াল আছে, এই দেয়ালটার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, কিন্তু একটা পুরুত্বও আছে। অর্থাৎ দেয়ালের এপিঠ আর হচ্ছে ওই পিঠ, এই দুইটা পিঠ এর মাঝ বরাবর যেই অংশটুকু রয়েছে সাপ্লিমেন্ট, এটাকে পুরুত্ব বলা হয় বা বেধ বলা হয়। তাহলে এই যেই সকল জ্যামিতিক আকৃতি বা বস্তুর তিনটি দিকই রয়েছে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, বেধ রয়েছে, সেগুলোকে ঘনবস্তু বলা হয়। যেমন আপনি এটাও একটা ঘনবস্তু, হ্যাঁ। তারপরে এই দেয়ালটা, এটা একটা ঘনবস্তু, একটা ইট ঘনবস্তু, একটি মানে ফায়ার বক্স একটি ঘনবস্তু। এরকম যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ আছে সেগুলোকে ঘনবস্তু বলে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।